ব্যবস্থা চালু রাখতে অনলাইন ক্লাস আরও কার্যকর করা হবে বললেন প্রধানমন্ত্রী। নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন, গ্রেফতার 4, ভিডিও সরানোর নির্দেশ হাইকোর্টের। 24 ঘন্টায় করোনায় 27 জনের মৃত্যু। এমপিদের দুর্নীতির অনুসন্ধানে দুদকে ধীরগতি। চিকিৎসায় যৌথভাবে নোবেল পেলেন 3 বিজ্ঞানী। এটি নিউজ দেখছেন, আখি ভদ্র স্বাগত জানাচ্ছি সন্ধ্যা 6টা নিউজ আওয়ারে। এতক্ষণ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম। VSL, Angle, Channel, HB, VSL, বিক্রমপুর স্টিল লিমিটেড। করোনা সংক্রমণ এড়িয়ে শিক্ষা ব্যবস্থা চালু রাখতে অনলাইন ক্লাস আবারও কার্যকর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সঙ্গে মহামারীর এই সময়টায় শিশুদের মনন বিকাশে অভিভাবকদের আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি। সকালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শিশুদের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয় বিশ্বের প্রতিটি দেশের। যদিও ভূমধ্যসাগর তীরে পড়ে থাকা সিরিয়ান শিশু আইলান কুর্দির মরদেহ বিশ্বকে যতটা নাড়া দিয়েছে, ততটা নাড়া দেয়নি নাফ নদীর মোহনায় ভেসে আসা রোহিঙ্গা শিশুর মরদেহ। আর এখানেই ব্যতিক্রম বাংলাদেশ। বঙ্গোপসাগরই হোক, ভূমধ্যসাগরী পারেই হোক, প্রতিটি ঘটনাই আমাদেরকে নাড়া দেয়। কিন্তু আমরা চাই যে শিশুদের জন্য এই পৃথিবীটা একটা নির্ভরযোগ্য, শান্তিপূর্ণ, বাসযোগ্য স্থান হোক। শিশুদের অধিকার নিশ্চিত করতে প্রতি বছরই অক্টোবর মাসের প্রথম সোমবার বাংলাদেশে পালিত হয়ে আসছে বিশ্ব শিশু দিবস। শিশু অধিকার সপ্তাহ পালন শুরু হয় এই দিন থেকেই। এ উপলক্ষেই বাংলাদেশ শিশু একাডেমির মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। গণভবন থেকে এই অনুষ্ঠানের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে নানা ধরনের সংঘাত। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, করোনাকালীন সময়ে শিশুদের শিক্ষার বিকাশ যাতে বাধাগ্রস্ত না হয় তার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইন ক্লাস আরো যাতে ব্যাপকভাবে হয় তারও পদক্ষেপ আমরা নিয়েছি। প্রযুক্তি আমাদের সেই সুযোগটা এনে দিয়েছে। কাজে আমি এই প্রযুক্তি ব্যবহার করেই আমাদের শিশুদের লেখাপড়াটা যাতে নষ্ট না হয় সেটার জন্য চালু থাকে, সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। আবার সেটাও দেবো এবং সেই ব্যাপারে আমার মনে হয় গার্জিয়ানরা বিশেষভাবে ব্যবস্থা নেবেন। তবে এই মহামারীর বন্দি সময়ে শিশুদের মনন বিকাশও জরুরি বলে মনে করেন সরকার প্রধান। এক্ষেত্রে পরিবারকেই কার্যকর ভূমিকা নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্য সুরক্ষা মেনেই চলতে হবে, কিন্তু সাথে সাথে একটু বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করা বা তাদেরকে একটু খোলা বাতাসে নিয়ে যাওয়া বা একটু রোদে খেলতে দেওয়া, এটা এই করোনা ভাইরাসের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। যে আমি চাই বাবা মারা অন্তত সেদিকটা আপনারা একটু দেখবেন। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ল দীর্ঘ সময় শিশুদের ঘরে রাখার একঘেয়েমিতে তাদের উপর মানসিক চাপের দুশ্চিন্তা। মনোরোগ নিয়ে যারা কাজ করেন তারা বলছেন, চাপ দিয়ে নয়, করোনাকালে শিশুকে সুস্থ ও স্বাভাবিক রাখতে দরকার তাদের নিয়ে অন্তরঙ্গ ব্যস্ততা, আর তাদের নিজেদের গুরুত্ব বোঝাতে হবে সবার আগে। বিস্তারিত সাজেদা সুইটের রিপোর্টে। আবির ও ইর্তিজার করোনাকালের বিকেলগুলো কাটে সাইকেল চালিয়ে। মোহাম্মদপুরের ইকবাল রোডে এই বিনোদন বেলায় নিজেদের সারাদিনের গল্পগুলো বিনিময় হয়। মহামারীর কারণে স্কুল বন্ধ মাসের পর মাস, এভাবে কতদিনই বা ভালো লাগে। খুব মনে পড়ে স্কুলের সময়গুলো। এখন যে অনলাইন ক্লাস মিসকে অত ভালো করে কোয়েশ্চেনও করা যায় না। ক্লাসের মধ্যে সবাই মিলে মজা করা, টিফিন টাইমে মজা করা, এগুলা মানে হচ্ছে না। এখনো দেখা হয় না, করোনার সময় এখন বের হয় না। তবু মানিয়ে নিচ্ছে তারা নিজেদের নতুন এই সময়ের সঙ্গে। তো আবার হয়তো সার্ভেন্টসও থাকে না, তখন আমরা বাসার হাউস হোল্ড কাজে
অ্যাক্টিভিটিতে হেল্প করি আমরা। এভাবেই ধীরে ধীরে মহামারী কালটা পার করতে নিজেদের অভ্যস্ত করে নিচ্ছে অন্যরাও। যাদের কাছাকাছিতে একটু খেলার জায়গা আছে ভাগ্যবান তারা, ভাগ্যবান তাদের মা বাবারাও। সারাদিনের ক্লান্তি আর একঘেয়েমি দূর করার সুযোগ করে নিতে পারে তারা। সারাদিন বাসার মধ্যে থাকে, মানে মন মেজাজটা একটু অন্যরকম থাকে। বিরক্ত করে এই জন্য যে এই সময়টা একটু বিকেল টাইমে ওকে নিয়ে একটু বের হই। দিন মানে 24 ঘন্টা, যার বেশিরভাগটাই থাকতে হচ্ছে চার দেয়ালে। টানা এত লম্বা সময় এভাবে থাকাটা শিশু মনে চাপ ফেলাই স্বাভাবিক। এর উপর অনলাইন ক্লাস। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন কোনো কোনো শিশুর মধ্যে সহজেই বিরক্ত হওয়া ও তিরিক্ষি মেজাজ দেখা যাচ্ছে। তারা রাত জাগছে এবং দিনে ঘুমাচ্ছে, তাহলে কিন্তু তাদের বায়োলজিক্যাল ক্লকটি এলোমেলো হয়ে যাবে, তাদের মনের উপর আরো বেশি চাপ পড়বে, তাদের চিন্তা ও আচরণ পরিবর্তন হয়ে যাবে। এটি কিন্তু আসলে তাদের অপরাধ নয়, এটি হচ্ছে তাদের উপর পড়া মানসিক চাপের একটি প্রতিফলন। শিশুদের সুস্থ রাখতে তাই তাদের সময়গুলো আনন্দে আর সৃষ্টিশীলতায় কাটাতে পরামর্শ বিশেষজ্ঞদের। বলছেন করোনাকালে নিয়ম মেনে শিশুরাও যে অনেক বড় কাজ করছে বোঝাতে হবে তাদেরকে গুরুত্বপূর্ণ করে তুলতে হবে নিজেদের কাছে। এই জায়গাগুলো আমরা অনেক সময় টেকেন ফর গ্রান্টেড ধরি বাচ্চাদের। তারা যে সহযোগিতা করছে বাবা মাকে, শুধুমাত্র বাবা মাকে না, রাষ্ট্রকে যে সহায়তা করছে, রাষ্ট্রের সিদ্ধান্তটা যে মেনে নিচ্ছে, এটা কিন্তু তাদেরকে একটা থ্যাঙ্কস জানানো উচিত। শিশুর মনোদৈহিক স্বাস্থ্য রক্ষায় মা বাবা এবং শিক্ষা প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। ইনডোর আউটডোর উভয় স্বাদই দিতে হবে তাদের। মানে বন্ধু বান্ধব, স্কুল, এগুলা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, টিচার শুধু একটু ভিডিও কনফারেন্স করে তাদের সাথে আবার একটু যোগাযোগটা মাঝে মাঝে করানো যায়। বাবা মার উচিত হবে প্রত্যেকটি শিশুকে আলাদা করে সময় দেয়া এবং তাদের প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেয়া। বাবা মারা নিজেদের দুশ্চিন্তাগুলো, নিজেদের উদ্বেগগুলো সন্তানের মধ্যে যেন কখনো সংক্রমিত না করেন। মনোবিদরা বলছেন এই শিক্ষার্থীদের করোনাকালীন ক্ষতি থেকে বাঁচাতে হবে স্বাভাবিক ভবিষ্যতের স্বার্থেই। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, তারপর নানা হুমকি, সবশেষ সামাজিক মাধ্যমে সেই নির্যাতনের ভিডিও ভাইরাল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের হাতে গ্রেফতার আসামিরা এসব তথ্য জানিয়েছে। এমন আত্মচিৎকার করেও রেহাই পায়নি নোয়াখালীর নির্যাতিতা গৃহবধূ। তার উপর মধ্যযুগীয় কায়দায় এই নির্মম নির্যাতন চালিয়েছে মানুষরূপী কিছু নরপিশাচ। এ সময় তার স্বামীকে পাশেই বেঁধে রাখা হয়েছিল। 2 সেপ্টেম্বর এই বর্বরতা হলেও তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া হয় 33 দিন পর 4 অক্টোবর। এরপরই এই ঘটনার প্রধান অভিযুক্ত বাদলকে কামরাঙ্গীরচর থেকে এবং বেগমগঞ্জের দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে গ্রেপ্তার করে র্যাব। এরা সবাই দেলোয়ার বাহিনীর লোক এবং এরা একত্রে চলাফেরা করে বিভিন্ন অপকর্ম করে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটা ধারণা করছি, হয়তো কোনো কুমতলবে তারা ওখানে নারীর শ্লীলতাহানি করার উদ্দেশ্যেই ওখানে গিয়ে থাকতে পারে। এরকমের কোনো পূর্ব পরিকল্পনা বা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে এরকমের কোনো আভাস আমরা এখনো পাইনি। র্যাব জানায় দীর্ঘ সময় স্বামীর সঙ্গে সম্পর্ক না থাকায় ছেলে ও ভাইয়ের সঙ্গেই থাকতেন ওই গৃহবধূ। তাই বিভিন্ন সময়ে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল এলাকার চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত দেলোয়ার বাহিনীর বাদল, আব্দুর রহিম, রহমতুল্লাহ, আব্দুল কালাম, ইশরাফিল হোসেন, সাজু, শামসুদ্দিন সুমন, আব্দুর রব, আরিফ সহ অনেকেই। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় কাল হয়ে দাঁড়িয়েছে ওই গৃহবধূর। বিভিন্নভাবে হুমকি ধামকি দিত এবং তার প্রেক্ষিতে ঘটনার পরবর্তীতে তারা কেউ মুখ খোলার সাহস পায়নি, অনেকটা আত্মগোপন করেই ছিল। গ্রেপ্তারকৃত দেলোয়ার বাহিনীর কয়েকজন সদস্য ভুক্তভোগী গৃহবধূর গৃহে প্রবেশ করে এবং তাকে বিবস্ত্র করে বিভিন্নভাবে মধ্যযুগীয় কায়দায় শারীরিকভাবে নির্যাতন করার ভিডিও ধারণ করে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে পরবর্তীতে টাকা দাবি করে এবং কুপ্রস্তাব দেয়। এই ঘটনায় নারী নির্যাতন দমন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে 9 জন সহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। লজ্জায় আতঙ্কে রাস্তায় দাঁড়িয়েছেন নোয়াখালীবাসী। ন্যায় বিচার হলে ধর্ষণ কমবে এমন মন্তব্য তাদের। নোয়াখালী থেকে জানিয়েছেন সহকর্মী আশিকুর রহমান অপু। নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনা আরেক দফা কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশকে। এরকম একের পর এক ধর্ষণের ঘটনা, একের পর এক বর্বর নৃশংস ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলে, রাজপথে মানুষকে নামায়, তারপরেও এরকম ঘটনা ঘটছে। এরকম ঘটনায় সাধারণ মানুষের বাকি প্রতিক্রিয়া থাকে। নোয়াখালীর পথে প্রান্তরে আমরা দেখতে এসেছি কোম্পানিগঞ্জের
বসুহাট এলাকা। এখানে দেখলাম সাধারণ মানুষ, একেবারে সাধারণ দোকানদার থেকে শুরু করে এলাকাবাসী, তারা নিজের উদ্যোগে দাঁড়িয়েছে, একেবারে খুব সাধারণ কাগজে লিখে তারা দাঁড়িয়েছে এবং এই যে ভয়াবহতা তাদেরকে কাঁপিয়ে তুলেছে, তারা সমাজের বিভিন্ন স্তরের লোকজন এসে সেটা জানিয়ে দিচ্ছেন। বিভিন্ন বয়সী লোক আছেন, তরুণেরা আছেন, বেশি এলাকার ব্যবসায়ীরা আছেন। তাদের ভয় যে এই ঘটনাটা যে কোনো সময় তাদের ঘরে ঘটতে পারে, তাদের এলাকায় ঘটতে পারে। অর্থাৎ ধর্ষণ যেভাবে দিনে দিনে বাড়ছে এবং বিভিন্ন জায়গায় একের পর এক ধর্ষণের ঘটনা যেভাবে কাঁপিয়ে দিচ্ছে পুরো বাংলাদেশকে, তাতে এই ঘটনা যে কোনো দিন যে কাউকে ছুঁয়ে যেতে পারে, যে কারোর সাথে হতে পারে। এই ভয়াবহতা থেকে বাংলাদেশকে, নিজের এলাকাকে তারা বাঁচাতে চান। তারা বলছেন নোয়াখালীবাসী লজ্জিত, তারা বলছেন যে ধর্ষণের বিরুদ্ধে একটা যুদ্ধ করতে হবে। এখানকার বাসিন্দাদের অনেকের সাথেই কথা বলেছি, তারা বলছিলেন যে সরকারকে সজাগ হতে হবে, মানুষকে সজাগ হতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ন্যায় বিচার হতে হবে। আমরা এই কথাগুলোই এখানকার লোকদের কাছ থেকে শুনেছি। একটু শুনতে চাই যে আপনারা কি ভাবছেন এরকম একটা ভয়াবহ ঘটনার পরে। সঠিকভাবে ন্যায় বিচার করা হলে 99% ধর্ষণ কমে যাবে। কেউ যদি ছত্র ছায়া নিয়ে সরকারের পেস্টনের পেছনে গিয়ে যদি কেউ যদি এটা দর্শনকারী হতে চায়, সেটা তো আমি মনে করবো সরকারের ব্যর্থতা। আমরা বারবার প্রশাসনকে বলতেছি, রাজনৈতিকভাবে আমরা কোনো কিছু দেখবেন না, দর্শনকারী সে কোনো দলের হতে পারে না। মা বোন এদেরকে নিয়ে মানে শঙ্কিত বোধ করছি। এই শঙ্কা থেকে মানুষ বাঁচতে চায় এবং বাঁচতে চায় বলে এরকম প্রতিবাদ, নিজেদের উদ্যোগে তাদের কথা, এবং তারা জানিয়ে দিতে চায় যে অন্তত তারা বা তাদের পরবর্তী প্রজন্ম কিংবা তাদের পরিবার পরিজন যেন এরকম নৃশংসতার শিকার না হয়। এই জন্য সরকারকে এবং সবাইকে একসঙ্গে জেগে উঠতে হবে এবং শক্তভাবে ন্যায় বিচার শক্ত হাতে প্রতিষ্ঠিত করতে হবে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, নোয়াখালী। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই নারীর পরিবারকে সব ধরনের নিরাপত্তা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এই ঘটনায় পুলিশের অবহেলা রয়েছে কিনা তা অনুসন্ধান করতে একটি কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন আদালত। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে এনে ওই ভিডিও ফেসবুক থেকে সরানোর আবেদন জানান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন। সোমবার বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে শুনানি হয়। সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম আমিনুদ্দিন ও সম্পাদক রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন। শুনানি শেষে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশের অবহেলা তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশ সহ কয়েকটি রুল দেন। আদালত বলেছেন, সংবিধানে প্রত্যেকটা মানুষের জীবন এবং সম্মান রক্ষার যে অধিকার রয়েছে এই ক্ষেত্রে লঙ্ঘিত হয়েছে। এডিসি নোয়াখালী, সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার এবং চৌমনি কলেজের একজন প্রিন্সিপাল, তাদেরকেও এই ঘটনায় এখানে নেগলিজেন্স কার কার কী অবস্থা আছে সে সম্পর্কিত একটা রিপোর্ট দেওয়ার জন্য বলেছেন। অনুসন্ধান শেষে আগামী 15 কার্যদিবসের মধ্যে হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে ভিডিওটির একটি কপি সিডি বা পেনড্রাইভে করে জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত। বিটিআরসি চেয়ারম্যানকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। 32 দিন পরে এই ভিডিওটা কিভাবে আসলো আর ভিডিওটা না আসলে এই 32 দিনের মধ্যে তাহলে ল এনফোর্সার এজেন্সির কোনো নেগলিজেন্স এখানে আছে কিনা সেই বিষয়টাকে খতিয়ে দেখার জন্য কোর্ট সুমোটো রুল ইস্যু করে অর্ডার পোর্শনে বলেছে যে দেশের ভাবমূর্তি নষ্ট হবে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, সেই কারণে ভিডিওটি রিমুভ করা প্রয়োজন। স্বরাষ্ট্র সচিব, সরকারের পক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, নোয়াখালীর ডিসি, বেগমগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার এবং বেগমগঞ্জের ওসি, তাদের প্রতি এই মর্মে রুল ইস্যু করেছেন। কেন? যে ওসি বেগমগঞ্জ তার কোনো ব্যর্থতা থাকলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রকৃতপক্ষে ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদের কেন নির্দেশনা প্রদান করা হবে না। এছাড়া ওই ঘটনায় করা ফৌজদারি মামলার সবশেষ অবস্থা জানিয়ে আগামী 28 অক্টোবর প্রতিবেদন জমা দিতে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে নির্যাতনের ভিডিও নিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম, চলছে আলোচনা সমালোচনা। একের পর এক এমন ঘটনায় নেটিজেনরা দুষছেন সরকার, প্রশাসন, বিচার ব্যবস্থার দুর্বলতা ও সামাজিক
অব্যবস্থাপনাকে। নির্যাতনকারী দৃষ্টান্তমূলক বিচার দাবি তাদের। দেখব সাজেদা সুইটির রিপোর্ট। শুধু নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনা নয়, প্রতিটা নির্যাতনের শব্দই এমন লোমহর্ষক। পার্থক্য শুধু এটুকু, সব ঘটনার ভিডিও থাকে না, তাই টের পাওয়া যায় না বিভৎসতাটা। শুধু ভিডিও থাকলেও চলবে না, ভাইরাল হতে হবে। ঘটনা গত 2 সেপ্টেম্বর রাতের, হয়তো চাপাই থেকে যেত। মোবাইল ফোনে নির্যাতনের ভিডিও ধারণ করেছিল নির্যাতনকারীরাই, যা রোববার থেকে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একের পর এক পোস্টে কঠোর শাস্তি দাবি চলছে। কবি নির্মলেন্দু গুণের প্রশ্ন, মাদক বিরোধী অভিযানে যদি শত শত ক্রস ফায়ার চলতে পারে, ধর্ষণ বিরোধী অভিযানে কেন নয়? ভিডিও ভাইরাল না হলে রিস্ক নাই, বুঝে নিয়ে এখন থেকে আর ভিডিও করবে না অপরাধীরা। এমন পোস্ট দিয়ে সাংবাদিক গোলাম কিবরিয়া বোঝালেন, প্রকাশ হোক বা না হোক, অপরাধ চলতেই থাকে। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড এখন সময়ের দাবি, এমন মন্তব্য করে এতে বাধা কোথায় জানতে চেয়েছেন সোহরাওয়ার্দী হাসপাতালের চিকিৎসক আলামিন সেতু। সাংবাদিক নেত্রী আঙ্গুর নাহার মন্টি মনে করিয়ে দিচ্ছেন, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দেশব্যাপী ঘটা প্রতিটা নির্যাতনের ঘটনাই এমন বিভৎস, তাই সকল ঘটনায় প্রচলিত আইনে দ্রুত বিচার দাবি তার। নারীবাদী মুনমুন শারমিন শামসও একই কথা বলছেন, প্রতিটা নির্যাতনেরই এমনই ভয়াবহতা। ধর্ষণের বিচার দাবি যে কেবল নারীবাদীর বিষয় নয়, সেটি বোঝাতে নেটিজেন লীনা পারভিন ধর্ষণবাদী পুরুষ মঞ্চে দাবি তুলেছেন। ঘটনাটিকে মধ্যযুগীয় বর্বরতা বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক নঈম নিজাম। নির্যাতনের ভিডিও বা নির্যাতিতার ছবি নয়, নির্যাতনকারীর ছবি ভাইরাল করার দাবি নেটিজেনদের। অপরাধীরা অপরাধের হাতিয়ার হিসেবে নিজেদেরকে ক্ষমতাসীন দলে দাবি করছে, নাকি দীর্ঘদিন ক্ষমতার সুবিধা পেয়ে এমন ঘৃণ্য অপরাধের মানসিকতা হয়েছে, উঠছে সেই প্রশ্ন। প্রতিদিনই দেশের নানা প্রান্তে ঘটে চলা এমন সব অপরাধের বিচার না হওয়াকে দায়ী করছেন অনেকে। সরকার প্রশাসনের উদাসীনতা, সেই সঙ্গে সমাজে মেয়েদের ব্যাপারে চলতে থাকা নানা অসঙ্গতিকেও দায়ী করছেন তারা। এখানেই শেষ চান ধর্ষণ নিপীড়নের, দৃষ্টান্তমূলক বিচার চান অপরাধীদের। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে ধর্ষণ চেষ্টা ও বিবস্ত্র করে নির্যাতন এবং সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে বিভিন্ন ছাত্র সংগঠন। সোমবার দুপুরে এই বিক্ষোভে অংশ নেওয়া ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ধর্ষণ ও নির্যাতনের এসব ঘটনার জন্য বিচার না হওয়ায় প্রবণতাকে দায়ী করেন। এ সময় তারা ঘরে এবং কর্মস্থলে নারী নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি ধর্ষকদের পৃষ্ঠপোষকতাকারীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এদিকে সকল ধর্ষণকারীর শাস্তির দাবি জানিয়ে শাহবাগে ছাত্র অধিকার পরিষদ রাজু ভাস্কর্যের পাদদেশে আলাদা মানববন্ধন করে। যেখানে আমরা নারীরা তো নিরাপদ না, একটা মেয়ে হিসেবে আমি এটা অনুভব করি যে আমি এই রাষ্ট্রের কাছে নিরাপদ না। পাওয়ার প্র্যাকটিস এত হাই, এত ডমিনেন্ট এই পুরো সমাজে, যেখানে হচ্ছে এই পাওয়ার প্র্যাকটিস বজায় রাখার জন্য একটার পর একটা স্টেট তৈরি করা হচ্ছে। সবাই হয়তো বিচার চায় না, বিচার চাওয়ার তাদের সেই জায়গাটাই নেই, এবং আপনি হয়তো দেখবেন যে মানুষ প্রচন্ড হতাশ এবং রেগে আছে, কারণ বিচার চাওয়ার আসলে তাদের কিছু নেই। ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপকর্মে দলীয় নেতাকর্মীদের জড়িত থাকার ঘটনায় বিব্রত সরকার ও দল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যে তারই প্রকাশ ঘটেছে, তবে দলীয় পরিচয়ে কেউ ছাড় পাচ্ছে না দাবি তার। সিলেটের এমসি কলেজে ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ কর্মীদের জড়িত থাকার পর নোয়াখালীর অপকর্মে যুবলীগ কর্মীদের নাম এসেছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে প্রশ্ন ছিল, এমন সব কুকর্মে দলীয় নেতাকর্মীদের সম্পৃক্ততার দায় কিভাবে এড়াবে সরকার ও ক্ষমতাসীন দল। করোনা সতর্কতায় 6 মাসেরও বেশি সময় পর সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। না, এটা দায় কেউ এড়াতে পারবে না। সরকার ক্ষমতায়, সরকার কি করে দায় এড়াবে? এবং সরকার এটাকে আবার প্রশ্রয় দিচ্ছে না। প্রত্যেকটি ব্যাপারে সরকার দায়িত্ব নিচ্ছে এবং প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে যে সকল ঘটনা যারাই জড়িত থাক, তারা যদি আমাদের দলীয় পরিচয়েরও কেউ থাকে, অবশ্যই
তাকে আইনের আওতায় আনতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। সেটা শুধু মুখে বলা হচ্ছে না, বাস্তবেও কার্যকর করা হচ্ছে। নারী নির্যাতনকারীদের প্রশ্রয় না দিয়ে আইনের আওতায় নিয়ে আসতে সবার সহযোগিতা চান ওবায়দুল কাদের। সরকার এ ধরনের প্রতিটি অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির বিধান করছে, তবুও কোথাও না কোথাও এই অপরাধ ঘটে চলছে। অন্তত এই ধরনের একটা ইস্যু নিয়ে আমরা রাজনৈতিক দলগুলো, সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা আছে, স্বেচ্ছাসেবী সংগঠন, সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ধর্ষণকারীরা দুষ্কৃতিকারী আর এদের দমন করতে সরকার বদ্ধপরিকর। সোমবার সচিবালয়ে এমন কথা বলেন তিনি। এখন এই ঘটনাগুলো কোনোটাই আড়ালে থাকে না, বেশিরভাগই প্রকাশ্যে আসে এবং এতে করে সরকারের পক্ষে, প্রশাসনের পক্ষে ব্যবস্থা গ্রহণ করা সহজ হচ্ছে এবং যারা এগুলো নিয়ে সোচ্চার হচ্ছে তাদেরকে ধন্যবাদ জানাই। এর আগে তানিয়া সুলতানা হ্যাপির লেখা আমি হব আগামী দিনের শেখ হাসিনা এই নামের শিশুতোষ বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতি এবার দেশে করোনা আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 27 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হলো 5,375 জনের। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন 1,442 জন। আর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,70,132। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,526 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 2,83,182 জন। সারা দেশের 109টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 11,809টি। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 20,01,431। বেসরকারি নন এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা নিশ্চিত করার বিষয়ে সরকার ভাবছে। এছাড়াও স্কুলগুলোতে গভর্নিং বডির দৌরাত্ম্য বন্ধ করতে তদন্ত হচ্ছে, ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত ভার্চুয়াল সভায় এসব কথা বলেন তিনি। আমাদের এই শিক্ষকদেরকে আমরা তাদেরকে একটা মর্যাদাপূর্ণ জীবন সেটি যেন তারা যাপন করতে পারেন, সেটির ব্যবস্থা করতে পারি, এ বিষয়ে অবশ্যই বঙ্গবন্ধু কন্যার সরকার সচেতন রয়েছেন, সজাগ রয়েছেন এবং এ বিষয় নিয়ে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা চেষ্টা সরকারের রয়েছে। 7 জন সংসদ সদস্যের দুর্নীতির অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর মধ্যে একজনের অনুসন্ধান প্রায় শেষ পর্যায়ে, বাকিদের অনুসন্ধানে ধীর গতি। বিস্তারিত জানবো তাহিদ সরবের রিপোর্টে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি আদেশে পরিচালিত হয়েছিল ক্যাসিনো বিরোধী অভিযান। 2019 সালের 18 সেপ্টেম্বর শুরু হওয়া দুর্নীতি বিরোধী এই অভিযানে নাম আসে 5 জন সংসদ সদস্যের, যাদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, নারায়ণগঞ্জ 2 আসনের নজরুল ইসলাম বাবু, ভোলা 3 আসনের নুরুন নবী চৌধুরী শাওন এবং বরিশাল 4 আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ। তবে অবৈধ সম্পদ থাকার অভিযোগে এ পর্যন্ত দুদকে ডাক পেয়েছেন শুধু সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। তাকে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে রতনের সম্পদের তথ্য চাওয়া হয়েছে। এ ধরনের কার্যক্রমে দীর্ঘসূত্রিতা না রাখার আহ্বান টিআইবির। সবাই দেখতে চায় যে দুর্নীতি যেই করুন, যে যারেরই বিরুদ্ধে অভিযোগ হোক, তিনি যেই পর্যায়ে হোক না কেন, তাকে বিচারতে আসতে হবে। এবং সেটি না হলে যেটি হয়, বিশেষ করে জনপ্রতিনিধিরা যখন দুর্নীতি করে পার পেয়ে যান, তখন মানুষের কাছে এই বার্তাটা পৌঁছায়, তাহলে আমরা আর অপরাধ কেন করব না। তবে দুদক বলছে, সংসদ সদস্যদের দুর্নীতির অনুসন্ধানে হতাশার সুযোগ নাই। বিদেশে যাতে তারা না যেতে পারে সেই ব্যাপারে বিদেশে গমন রহিতকরণের ব্যবস্থা নিয়েছি। বিআইএফইউতে তাদের চিঠি দিয়েছি যে সেখানে তাদের আর্থিক লেনদেন ইত্যাদির ব্যবস্থাটা কেমন। মোহাম্মদ শহীদ ইসলাম পাপুল, তার ব্যাপারটি মানি লন্ডারিং ও অবৈধ সম্পদের অনুসন্ধান প্রায় শেষ পর্যায়ে আছে। আমি মনে করি যে প্রতিটি কেসেরই একটা অগ্রগতি রয়েছে, যেটা নিয়ে হতাশা প্রকাশ করার কোনো সুযোগ নাই। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীপুর 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলের অবৈধ সম্পদ খোঁজা শুরু করে দুদক। এই সাংসদ এখন জেলবন্দি কুয়েতে।
এরই মধ্যে অবৈধ সম্পদ থাকার অভিযোগে দুদকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পাপ্পুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলামকে। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। চিকিৎসা শাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন দুই মার্কিন বিজ্ঞানী হার্ভে জে অল্টার ও মাইকেল হাউটন এবং ব্রিটিশ বিজ্ঞানী চার্লস এম রাইস। হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের স্বীকৃতি হিসেবে এই বছর নোবেল পেলেন তারা। হেপাটাইটিস এ দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়, আর হেপাটাইটিস বি ও সি ছড়ায় রক্তের মাধ্যমে। রক্তের মাধ্যমে সৃষ্ট এই হেপাটাইটিস প্রায় সময়ই জটিল রোগ তৈরি করে। এর মধ্যে দিয়ে লিভার ক্যান্সার বা লিভার সিরোসিস হতে পারে। প্রতি বছর 7 কোটি মানুষ হেপাটাইটিস সিতে আক্রান্ত হয়, মৃত্যু হয় 4 লাখ মানুষের। পুরস্কারের অর্থ হিসেবে তারা পাবেন 8,70,000 পাউন্ড। মঙ্গলবার ও বুধবার ঘোষণা করা হবে পদার্থবিজ্ঞান ও রসায়নে নোবেল পুরস্কার। এই দুটি পুরস্কারই ঘোষণা করা হবে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স থেকে। বাজেস্টের বিরতি নিচ্ছি, এরপর জানিয়ে ফিরছি। আবরার হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু। নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন, গ্রেফতার 4, ভিডিও সরানোর নির্দেশ হাইকোর্টের। শিক্ষা ব্যবস্থা চালু রাখতে অনলাইন ক্লাস আরও কার্যকর করা হবে বললেন প্রধানমন্ত্রী। 24 ঘন্টায় করোনায় 27 জনের মৃত্যু। এমপিদের দুর্নীতির অনুসন্ধানে দুদকে ধীরগতি। চিকিৎসায় যৌথভাবে নোবেল পেলেন 3 বিজ্ঞানী। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজে স্বাগত জানাচ্ছি। ফিরতে ফিরতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ রব্বি হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালতে মামলার বাদী আবরারের বাবা বরকতুল্লাহ সাক্ষ্য দেওয়া শুরু করেছেন। এর আগে গত 14 সেপ্টেম্বর একই আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন। একই সঙ্গে 20 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে দেন। কিন্তু সাক্ষ্য গ্রহণের প্রথম ধার্য তারিখ গত 20 সেপ্টেম্বর আবরারের বাবা ট্রাইব্যুনালে উপস্থিত হলেও জন্ডিসজনিত অসুস্থতার জন্য সাক্ষ্য দিতে পারবেন না জানিয়ে রাষ্ট্রপক্ষ সময় আবেদন করলে আদালত 5 অক্টোবর থেকে 27 অক্টোবর পর্যন্ত একটানা সাক্ষ্য গ্রহণের নতুন দিন ধার্য করেন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। দেশের মোবাইল ব্যাংকিং এর লেনদেনে হঠাৎ ছন্দপতন ঘটেছে। জনপ্রিয় হয়ে ওঠা মোবাইল ব্যাংকিংয়ে গত জুলাই মাসে রেকর্ড 63,000 কোটি টাকা লেনদেন হয়েছিল, কিন্তু পরের মাস আগস্টে লেনদেন কমে গেছে 22,000 কোটি টাকা, যা আগের মাসের চেয়ে 34% কম। কমেছে মোবাইলের রেমিটেন্স প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের মোবাইল আর্থিক সেবার আগস্ট মাসে হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে। যদিও করোনাকালে গ্রাহকের কাছে মোবাইল লেনদেন আরও জনপ্রিয় করতে বিশেষ ছাড় দেয় কেন্দ্রীয় ব্যাংক, অবশ্য আগের মাসের চেয়ে আগস্টে গ্রাহক ও এজেন্ট সংখ্যা বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী বর্তমানে মোট 15টি ব্যাংক মোবাইল ব্যাংকিং এর সঙ্গে যুক্ত আছে। 2020 সালের জুলাই মাস শেষে মোবাইল ব্যাংকিং এ নিবন্ধিত গ্রাহক সংখ্যা দাঁড়ায় 9,29,37,000-এ। আগস্ট শেষে মোবাইল ব্যাংকিং এজেন্টের সংখ্যা দাঁড়িয়েছে 10,09,430 জনে। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় হয়ে উঠেছে ভুট্টার ডাঁটায় ঝিঙা চাষ।
ভুট্টার গাছ খুঁটি হিসেবে ব্যবহার করে স্বল্প খরচে একই জমিতে 2 ফসলের আবাদ করে লাভবান হচ্ছেন কৃষক। রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নে 2 শতাধিকের বেশি কৃষক এভাবে ঝিঙা আবাদ করে বাড়তি আয় করছেন। কৃষকরা জানায়, এই পদ্ধতিতে ঝিঙা চাষে বিঘা প্রতি খরচ হয় সর্বোচ্চ 1000 টাকা, আর তা বিক্রি করে 30,000 টাকা পর্যন্ত। ভুট্টা ফসল ওঠার পরই ভুট্টার পরিত্যক্ত ডাঁটাকে খুঁটি হিসেবে ব্যবহার করলে আর কোনো খরচ হয় না। আর এই পদ্ধতিতে ফলন ভালো হওয়ায় উপজেলা চাহিদা মিটিয়ে জেলা শহরেও চলে যাচ্ছে বিষমুক্ত এসব ঝিঙা। আমরা বাইজিস্টের বিরতি নিচ্ছি, এরপর যা থাকছে। হাসপাতালের বাইরে গিয়ে সমর্থকদের সারপ্রাইজ দিলেন ট্রাম্প। আইপিএলে আজ মুখোমুখি বেঙ্গালুরু ও দিল্লি। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার স্বাগত। এবার দেশে বাইরের খবরাখবর জানাবো। অসুস্থ শরীর নিয়ে হাসপাতালের বাইরে গিয়ে ভক্ত সমর্থকদের সারপ্রাইজ দিলেন করোনা ভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সোমবার তাকে হাসপাতাল থেকে হোয়াইট হাউসে নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন চিকিৎসকরা। করোনা ভাইরাসকে কখনো পাত্তা দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আক্রান্ত হওয়ার পরও তার অবস্থানের পরিবর্তন হয়নি। অপেক্ষমান ভক্ত সমর্থকদের সারপ্রাইজ দিতে ওয়াল্টার রিড হাসপাতালের বাইরে যান ট্রাম্প। তবে মুখে মাস্ক পরে পুরোটা সময় তিনি ছিলেন গাড়িতে। তার গাড়িবহরটি হাসপাতাল ও এর আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রেসিডেন্টের দ্রুত আরোগ্য কামনা করে শুভকামনা জানান সমর্থকরা। ট্রাম্পও হাত উঁচিয়ে সমর্থকদের ভালোবাসার জবাব দেন। পরে আবার তিনি হাসপাতালে ফিরে যান। চিকিৎসকদের কাছ থেকে একরকম জোর করেই অনুমতি আদায় করেন ট্রাম্প। এর আগে হাসপাতাল থেকে নতুন একটি ভিডিও বার্তা দেন ৭৪ বছর বয়সী এই প্রেসিডেন্ট। বলেন, সবার সমর্থন তাকে আরো উজ্জীবিত করেছে। তবে এই ভাইরাস আক্রমণ থেকে শিক্ষাও নিয়েছেন তিনি। It's been a very interesting journey. I learned a lot about COVID. I learned it by really going to school. This is the real school. This isn't the let's read the book school. And I get it and I understand it. হোয়াইট হাউসের চিকিৎসক ডাক্তার শন কনলি জানিয়েছেন, আক্রান্ত হওয়ার পর 2 বার ট্রাম্পের অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। পরে তাকে অক্সিজেন দেয়া হয়েছে। স্টেরয়েড হিসেবে ডেক্সামেথাসন দেয়া হচ্ছে। চিকিৎসকরা জানান, শুক্রবারের পর ট্রাম্পের আর জ্বর আসেনি। তাকে রেমডেসিভিরের দ্বিতীয় ডোজও দেয়া হয়েছে। এই ডোজ আরো 1 সপ্তাহ চলবে। তার লিভার এবং কিডনি ঠিকমতো কাজ করছে। He is responding, and as the team said, if everything continues to go well, we're going to start discharge planning back to the White House. শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার ট্রাম্পকে হাসপাতাল থেকে হোয়াইট হাউসে নেওয়া হতে পারে। পরবর্তী চিকিৎসা সেখান থেকেই চলবে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবার খেলার খবর। আইপিএল এর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে ম্যাচটি। এখন পর্যন্ত 4 ম্যাচে মাঠে নেমেছে দিল্লি। 3 জয়ে 6 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। জয়ের ধারাবাহিকতা ধরে রাখার মিশনে আজ তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরু। শক্তির বিচারে 2 দলের মধ্যে খুব একটা তফাৎ না থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে কিছুটা এগিয়ে থাকবে শ্রেয়স আয়ারের দল। অন্যদিকে 3 জয়ে 6 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিজেদের অবস্থান ধরে রাখার লক্ষ্য বিরাট কোহলি দলের। সবশেষ ম্যাচে রান পেয়ে অনেকটা আত্মবিশ্বাসী বিরাট কোহলি। এক নজরে শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার।
নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন, গ্রেফতার 4, ভিডিও সরানোর নির্দেশ হাইকোর্টের। শিক্ষা ব্যবস্থা চালু রাখতে অনলাইন ক্লাস আরও কার্যকর করা হবে বললেন প্রধানমন্ত্রী। 24 ঘন্টায় করোনায় 27 জনের মৃত্যু। এমপিদের দুর্নীতির অনুসন্ধানে দুদকে ধীর গতি। চিকিৎসায় যৌথভাবে নোবেল পেলেন 3 বিজ্ঞানী। আবরার হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু। হাসপাতালের বাইরে গিয়ে সমর্থকদের সারপ্রাইজ দিলেন ট্রাম্প। আইপিএলে আজ মুখোমুখি বেঙ্গালুরু ও দিল্লি। এই ছিল নিউজ আওয়ারের সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার লিখে স্পেস দিয়ে এএন লিখে পাঠিয়ে দিন আপনার নম্বরে।